সম্পর্কের বন্ধন পর্ব 2। নুহার কথা শুনে রিপা তবদা খেয়ে যায়। মাথা যেন বাজ ভেঙে পড়েছে। মুখ বিশাল বড় হা করে তাকিয়ে রইল তাদের দিকে। সবটুকু হজম করার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ধাক্কাগুলোর বেগের গতি খুবই ভারী পড়ল তার উপর। নিজেকে কেমন আউলে ঝাউলে লাগছে। পালকহীন চোখে কয়েক সেকেন্ড স্তব্ধ রইল। খুব শান্ত স্বরে সে বলল, বিয়ের সময় কাগজপত্রের নামগুলো আমি পড়েছি এবং বর কে ছিল সেটাও দেখেছি। নুহা অকপটে জবাব দেয়, ওসব কিছুই সাজানো ছিল সবাইকে দেখানোর জন্য। রিপা একদৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইল। নুহা এবার খানিকটা গলার সুর মিলাইয়া বলল, দেখো যা হয়েছে হয়ে গেছে, তুমি সব মেনে নাও, ধরে নাও এসব তোমার কপালে ছিল। তাছাড়া তোমার বাবাও খুব অসুস্থ, তুমি নিশ্চয় জানো তোমার সাথে এমন কিছু ঘটেছে, জানলে ওনার কি হতে পারে। রিপা জড়বস্তুর ন্যায় ওর দিকে তাকিয়ে রইল। রিপার দৃষ্টিপাত দেখে নুহা কণ্ঠমাখা খানিকটা মধু মাখল। রিপার বাহুতে আদরের সুরে হাত বুলিয়ে বলল, আমার তোমার জন্য খুব খারাপ লাগছে, কিন্তু কি করব, আমিও নিরুপায়। ইমন ভাই তোমাকেই পছন্দ করেছিল, তোমাকেই বারবিরল মানে। তাছাড়া উনি তো সুস্থ হয়ে যাবেন, ওনার ট্রিটমেন্ট চলছে, আর উনি সুস্থ হয়ে গেলে ওনার চাকরিও আবার ফেরত পাবে। তাহলে তো তোমার লাইফ পুরো সেটেল। এর জন্য শুধু তোমার খানিকটা ধৈর্য দরকার। তুমি বুদ্ধিমতী, আমার থেকেও তোমার জ্ঞান বেশি, তাই সিদ্ধান্ত তোমার হাতে ছেড়ে দিলাম। রিপা এবারও কোনো পরিবর্তন দেখালো না। সে শুধু তাকিয়ে আছে। নির্মলা বেগম খাবারের প্লেট নিয়ে এসে রিপার মুখের সামনে ধরে বলল, ছেলেটা আমার প্রাণে রে মা, তার অসুস্থতা আমাকে স্বার্থপর বানিয়ে দিয়েছিল, তাই তোমার দিকটা না দেখতে পাইনি। স্বার্থপর মা হয়ে গিয়েছিলাম। তোমার কাছে অনুরোধ, আমাকে ক্ষমা করে সব মেনে নাও। বিনিময়ে যা চাও তাই দিব। রিপা খাবারটুকু মুখে নিল, কোনো রকম নড়াচড়া না করে ধীরে ধীরে গিলে ফেলল। নির্মলা বেগম তাকে খাবার খাওয়াতে লাগলেন। ধীরে ধীরে তার অনুরোধ বাড়ছিল, বই কমছিল না। রিপা চুপচাপ সব হজম করছে। রিপার নীরবতায় দুজনে পলক বদলে গেল। তার সামনে অনুরোধে হাত পেতে রইল। সে যা চাইবে তারা তাই করবে, এরকম কথাও বললেন। রিপা তাকিয়ে দেখলো ইমন খেলতে খেলতে ওখানেই ঘুমিয়ে পড়েছে। সে এখন গোলকধাঁধায় আটকে আছে। নুহা আলমারি থেকে ভালো একটি সুতি জামা নিয়ে এসে তাকে ফ্রেশ হয়ে নিতে বলল। রিপা কোনো রকম রিয়াক্ট না করে ফ্রেশ হয়ে নিল। সে বের হয়ে দেখলো দুজনেই বসে আঙ্গুল কসলাচ্ছে। তার টেনশনে রয়েছে, যা বুঝতে বেগ পেতে হলো না রিপার। বেশ কিছুক্ষণ মৌনতা পালন করলো সে। ঘড়ির দিকে এক পলক তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে তাদের উদ্দেশ্যে বলল, আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। নির্মলা বেগম আর নুহা সম্মতি জানিয়ে উঠে পড়ল। দুজনের ভিতরে কিছুটা হালকা হয়েছে। তারপর যে যার রুমে চলে গেল। নুহা যাওয়ার পূর্বে শ্যামলের রুমে একবার উকি দিয়ে গেল। ঘন্টাখানেক পেরোতে ঘুম ভেঙে যায় শ্যামল। হকচকিয়ে উঠে দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12:30। মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ঝিমুতে মনে পড়ে গেল রিপার কথা। তাকে তো সে খাবার না দিয়ে আটকে রেখেছে। দ্রুত নাকে মুখে উঠে রান্নাঘর থেকে একটা শুকনো রুটি নিল, সাথে একটা ডিম ভেজে নিল। প্লেট নিয়ে হড়িবড়ি করে দরজা খুলে প্রবেশ করলো। সাথে সাথে ঘুম ভেঙে যায় রিপার। রিপার ঘুম খুব পাতলা, হালকা আওয়াজ শুনলে তার ঘুম ভেঙে যায়। রিপা চোখ বন্ধ করে দেখতে চাইল শ্যামল কি করে। হাতে নাতে শ্যামলের উদ্দেশ্যকে ধরার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে। শ্যামল এসে তাকে ডাকতে লাগলো, তবে যথেষ্ট দূরত্ব বজায় রেখে। রিপা নড়ল না। মনে মনে ভেবে নিল তাকে ঘুমে বিভোর দেখে কি করে সেটা দেখব। কিন্তু শ্যামল আশানুরূপ কিছুই করলো না। তাকে ডেকে কোনো সাড়া না পেয়ে চলে গেল। রিপা চোখ খুলে অবাক হয়ে তাকালো। কয়েক সেকেন্ড বাদে আবারও তাকে ফিরে আসতে দেখে চোখ দুটো পুনঃ বুঝে নিল সে। শ্যামল পানির গ্লাস হাতে নিয়ে এসেছে। বাম হাতে পানির গ্লাস, ডান হাতে আঙ্গুলে পানি নিয়ে তার মুখের উপর ছিটা দিল। রিপার মুখমণ্ডল তার অজান্তে কুঁচকে ফেলল। ঘুমের ভান বেশিক্ষণ করতে পারল না। চোখ মুখ কুচলাতে দেখে শ্যামল আবারও পানি ছিটে দিল। রিপা এবার চোখ মেলে স্বাভাবিকভাবে তাকানো দেখে শ্যামল খাবার প্লেট এগিয়ে দিল। খেয়ে নাও, প্রথমবার বলে মাফ করে দিয়েছি, এরপর হলে কখনো মাফ করব না। রিপা চুপচাপ শ্যামলের দিকে তাকিয়ে রইল। শ্যামল তাকে নেওয়ার জন্য আরেকবার বলল, কিন্তু কোনোরূপ সাড়া পেলেন না। তৃতীয়বার বেশ ঝাঁঝালো গলায় বললেন। সে প্লেট হাতে নিল। ডিমের কুসুম কাঁচা দেখে বলল, আমি কুসুম কাঁচা খাই না। শ্যামল চোখ বন্ধ করে কপালে ভাঁজ ফেলল। কণ্ঠে দ্বিধাবোধ ফুটিয়ে বলল, আমি কাঁসা কুসুম খাই না, সেজন্য ভুলে ভুলে আপনার জন্য নিয়ে এসেছি।
আপনি সম্বন্ধ করে শুনে রিপা খানিকটা সময় স্তব্ধ রইল। শ্যামল তাকে তুমি তুই সম্বোধন করেছিল, এখন স্বাভাবিক অবস্থায় আপনি বলছে, অর্থাৎ নুহার বলা কথাগুলো সত্যি যে শ্যামলের ভাবি, নুহা তার ভাবি নয়। খাবার দিয়ে যাবার সময় শ্যামল তাকে বলল, মেয়ে মানুষ দরজা লাগিয়ে ঘুমাবেন। রিপা হুট করে কেঁদে ফেললো। হু হু করে কান্নার আওয়াজ শুনে শ্যামল দাঁড়িয়ে পড়ল। রিপার চোখের পানি স্রোতের মতো গাল বেয়ে গড়িয়ে পড়ছে, একবারও থামছে না। কাঁদতে কাঁদতে সে বলে উঠল, দরজা লাগিয়ে কি হবে, আমার সাথে যা হবার তা তো হয়ে গেছে। কথাটা শেষ করে খানিকটা দম নিল, কঠিন গলায় বলল, আমার জীবনে কেন এমন করলেন? আমার কি দোষ ছিল? আমি কেন জানতে চাই, আমি কোন দোষে আমার সাথে এমন প্রতারণা? শ্যামল নিশ্চুপ রইলেন। রিপা তেজি কণ্ঠে প্রশ্ন করলেন, জবাব দিন, কেন প্রতারণা করেছেন? কোনো একটা প্রতিবন্ধীর সাথে আমাকে বিয়ে দিয়েছেন। খানিকটা দম নিয়ে নাক টেনে টেনে আবারও বললেন, আমার বিয়ে তো আপনার ভাইয়ের সাথে ঠিক হয়নি, হয়েছিল আপনার সাথে। নিজের বউকে ভাবি পরিচয় করিয়ে দেওয়ার সময় একটুও লজ্জা করেনি? বিবাহিত হয়ে অবিবাহিত পরিচয় দিয়ে অন্য ছেলের সাথে আমাকে ঠগিয়ে বিয়ে দিতে লজ্জা লাগেনি? আমাকে অবচেতন করে রেপ করে ভিডিও করতে হাত পা কাঁপেনি? আমার সাথে কি আপনার কোনো শত্রুতা ছিল যে আপনি এমন করেছেন? আরে আমি তো আপনাকে চিনিই না, তাহলে কেন এমন করব বলুন? চুপ থাকবেন না? কথা বলতে বলতে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল সে। শ্যামল চোখ মুখে বিস্ময় ফুটে বলল, এসব কি বলছেন? রিপা শক্ত গলায় বললেন, সব জেনে গেছি আমি, ওনারা আমাকে সব বলে দিয়েছেন। শ্যামল নিরুত্তর রইল। রিপা নিজেকে শক্ত করে উঠে পড়ল, বিছানার পাশ থেকে ছুরি বের করে শ্যামলের সামনে নিয়ে আসলো। এই ছুরিটা রুমের পেয়েছিল, তখনই লুকিয়ে রেখেছিল, সাথে মাথায় ফোন দিয়েও এঁটেছিল। আপনারা সবাই যে জাল বুনেছেন তার মধ্যে সমবেদনা, আমি কখনোই এসব মেনে নিব না। তার থেকে বরং মৃত্যু গ্রহণ করে নিব। মনে রাখবেন, মরলে একা মরব না, আপনার পুরো পরিবারকে সম্পূর্ণ ফাঁসিয়ে সারা জীবন জেলের ভাত খাওয়ানোর পূর্ণ ব্যবস্থা করে যাব। আমার মতো দ্বিতীয় কারোর সাথে কিছু করার ছিটে ফোটার সুযোগ রাখবো না। এমনিতেই আমার যে শরীর পরপুরুষ ছুঁয়েছে সে শরীর আমি রাখবো না, শেষ করে দিব সব। সাথে আপনাদের পাগলামি করবেন না, ছুরিটা ফেলে দিন, আমার সাথে কথা শুনুন, আমি সব বলছি। আপনি এমন কিছু করবেন না। এ শরীর এখন শুধু রক্ত পানি আছে, কোনো প্রাণ নাই। আমি তো মরেই গিয়েছি তখন যখন জানলাম পরপুরুষ শুয়েছে। যেমন রিপাকে বোঝাচ্ছে উল্টোপাল্টা কিছু না করতে, সে যা চাইবে তাই করবে ও। কিন্তু রিপা শুনতে চাইছে না। কথা বলতে বলতে রিপা একদম এসে খপ করে ওর হাত থেকে ছুরিটা নিয়ে নিল। সে অন্য হাত ওর গালের সামনে এনে থামিয়ে নিল। হতো নামিয়ে ফেলে চোখ বন্ধ করে দাঁতে চাপ চেপে বলল, প্রথমত আমি কোনো পরপুরুষ নই, তোমার স্বামী। দ্বিতীয়ত তোমাকে কিছুই করিনি, এমনকি একবারও স্পর্শ করিনি। তোমাকে অমন এলোমেলো নুহা করেছিল শুধুমাত্র ভয় দেখাতে, দমিয়ে রাখার জন্য ওই মিথ্যে কথা বলা হয়েছিল। কোনো কিছুই হয়নি তোমার সাথে, বুঝেছো তুমি? আজ রাতে চারিপাশে ঘুটঘুটে অন্ধকার হবার কথা, অথচ বাইরে এত আলোকিত যে রাস্তার উপরে ছোট ছোট পাথরের রঙও স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ বাইরে ল্যাম্পপোস্ট জ্বলছে। পাশাপাশি বাসা বাড়িগুলো বাইরের বাতিগুলো জ্বলছে। শহরের মানুষের একটা নিয়ম আছে, তারা কারণ বিহিত দিনরাত আলো জ্বালিয়ে রাখে। শহর থাকতে হয় বলে বোধহয় এমন নিয়ম মানতে হয়। তাদের অতি টাকা পয়সা আছে, তা এটা মাধ্যমে বোঝা যায়। না হলে খামোখা কেন এতগুলো লাইট জ্বালিয়ে বিদ্যুৎ বিল বাড়াবে? এবার শ্বশুর বাড়ির বাইরে উঁচু ওয়ালের বাইরে বেশ কয়েকটা লাইট লাগানো, সেসব আবার নানা বাহারে। রিপার মনে মনে হলো এসব অযথা অপচয়। সে হলো কখনো এই লাইটগুলো লাগাতে বা জ্বালাতে দিত না। সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সে তার বাবা খুব হিসেবি, সেও হয়েছে তার বাবার মতো। তার বেডরুম দুটো লাইটের প্রয়োজন, তবুও সে একটি লাইট রেখেছে। পড়ার সময় সে বিছানার পাশের লাইটের নিচে পড়ালেখা করে, তবুও বাবাকে বলে না দুটো লাইট লাগায় না। অথচ এখানে একটার স্থানে তিনটা। রিপা জানলার পাশে দাঁড়িয়ে বেশ মনোযোগ দিয়ে এসব ভাবছে, অথচ তার এখন ভাবা উচিত শ্যামলের বলা কথা নিয়ে, কিন্তু সে ভাবছে না। এই সে বিষয়ে সে জানবে, সেসব নিয়ে আগে ভেবে উল্টোপাল্টা কিছু মনে নিয়ে টেনশন বাড়াতে চায় না। বলতে গেলে সে পারে না। রিপা এক অদ্ভুত এক অভ্যাস। এই যেমন ফিজিক্স পরীক্ষার দিন তার ফিজিক্স পড়তে ইচ্ছা করে না, তখন সে বায়োলজি পড়ে। যেটা হবে সেটা নিয়ে এত টেনশন করার দরকার নেই, হলেই দেখা যাবে। সেমন সিগারেট খাচ্ছে খুব দ্রুত, অথচ এত সময় অর্ধেকও শেষ করতে পারেনি। রিপার সামনে সিগারেট খাওয়া যাবে না, রিপা সিগারেটের গন্ধ নিতে পারে না, এজন্য বারান্দা দাঁড়িয়ে সিগারেট টানছে। রিপা অবশ্য এতে আপত্তি করেনি। সে আপত্তি করেছে যখন তাকে বলেছিল
ওখানে রিপার সামনে বসে সে খেতে পারবে না? শ্যামল আশ্চর্য ভঙ্গিমায় সিগারেটের দিকে তাকালো। সে এখনো শেষ করতে পারছে না কেন? সচরাচর সিগারেট খায় না সে, মাঝে মাঝে খুব টেনশন হলে একটা একটা খায়। রুমের ভিতর থেকে চিকন কণ্ঠে রিপার আওয়াজ আসলো, মিস্টার শ্যামল, আপনার কি এখনো খাওয়া শেষ হয়নি? শ্যামল অর্ধ খাওয়া সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল। ক্ষীণ স্বরে জবাব দিল, আসছি। বড় বড় নিঃশ্বাস ফেলে স্থির হয়ে নিল শ্যামল। স্বাভাবিক ভঙ্গিমায় হেঁটে এসে উপস্থিত হলো রিপার সামনে। রিপা বেতের সোফায় বসে আছে, তার সামনে একটা টি টেবিল আর বাম দিকে আরও একটা 3 জনের বসার মতো সোফা। সে যেখানে বসেছেন সেখানে 2 জন বসতে পারবেন। রিপা ইশারায় শ্যামলকে তার বাম দিকে সোফায় বসতে বললেন। সাথে সোফায় বসলে কথা বলতে সুবিধা হবে, তার চেয়ে বরং পাশের সোফায় বসলে আর তাকাতে হবে না। দুজনে আড়াআড়ি ভাবে বসলো। রিপা ঘরের আশেপাশের দিকে নজর বুলিয়ে ভাবলো, বেশ শৌখিন। শ্যামলের মৌনতা দেখে সে সহজ গলায় বলল, আপনার একটু সময় কি এখনো শেষ হয়নি? রাত বাজছে, যত দ্রুত সম্ভব বলবেন ততই লাভ। বলা বলি অনেক কিছু, বলা শুরু হলে আজ সব বলে শেষ করতে পারবো না। তার চেয়ে বরং আপনি প্রশ্ন করুন, আমি জবাব দিচ্ছি। রিপা ঘাড় হেলিয়ে সম্মতি দিল, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ঠিক আছে, প্রথম প্রশ্ন, আমার স্বামীকে? যদি আপনি হয়ে থাকেন তাহলে মিস নুহা আর আপনার মা কেন বলল যে ওসব সাজানো এবং আমার বিয়ে আপনার ভাইয়ের সাথে হয়েছে? আপনার স্বামী মিস্টার নিলয় আলমগীর শ্যামল, অর্থাৎ আমি। দ্বিতীয়ত, নুহা এবং আম্মা আপনাকে যা বলছে সেসব মিথ্যে, আবার সত্য। রিপা ভুরু যুগল কুচকালো। শ্যামলের কথা তার বোধগম্য হচ্ছে না। কপালে 3 ভাঁজ করে ফেললো। মিথ্যে আবার সত্য, এর অর্থ কি? কথা না পেঁচিয়ে সোজাসুজি বলেন। কথাগুলো বাস্তবিকভাবে মিথ্যা, তবে তাদের জন্য সত্য। আপনার সাথে যে ছলনার বিয়েটা হয়েছিল সেটা তাদের জন্য ছলনা ছিল। বাস্তবে আমি আপনাকে সত্যিকারে অর্থে বিয়ে করেছি। তাদের প্ল্যান মতো সব করেছি, শুধু মাঝেই নকল বিয়ের স্থানে আসল বিয়েটা করে ফেলেছি। রিপার কপালে ভাঁজ সরালো না, বরং আরও দৃষ্টি এড়ালো। কথাবার্তা আগামাথা না বুঝে তার মতো ও এমন প্রতিক্রিয়া। মাঝে মাঝে মাথা চুলকায়। শ্যামলের কথার আগামাথা কিছুই খুঁজে পাচ্ছে না দেখে চোখগুলো ছোট করে তাকালো। শ্যামলের হাসি পেল, কিন্তু সে হাসলো না। হাসি আসলে সবসময় হাসা যায় না, কিন্তু স্থানে তা সংবরণ করতে হয়। এখন হাসার অর্থ হলে সে সব মিথ্যে বলছে বা রিপাকে নিয়ে মজা করছে, তাই সে হাসলো না, বরং সহজ ভাষায় বলল, আপনি হয়তো কিছু বুঝতে পারছেন না, বোঝার কথা না, যেহেতু আপনি কিছু জানেনই না। আমি বলছি শুনুন, আপনার সামনে এত সময় যেসব উপস্থাপনা করা হয়েছিল সবকিছুই একটা চক্রান্ত। চক্রান্ত হলো আমাকে দেখিয়ে ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হবে, তারপর আমার চরিত্র খারাপ প্রমাণ করে আপনাকে ভাইয়ের প্রতি দুর্বল করা হবে। ভাইয়ের প্রতি দুর্বল হলে তখন বলা হবে আপনাকে বাস্তবে ভাইয়ের বিয়ে করেছেন, তখন আর কোনো সমস্যা হবে না, কারণ ভাইয়ের প্রতি তো আপনার টান চলে আসবে। এসব কিছু একটা চক্রান্ত। এই চক্রান্তের করার কারণ হলো আপনাকে কখনো ভাইয়ের সাথে বিয়ে দিবে না আপনার পরিবার, শুধুমাত্র কারণ ভাই মানসিক অসুস্থ সেটা নয়, তার কারণ ভাইয়ের প্রথম বিয়ে, যার জন্য আমার ভাইয়ের এই অবস্থা। আপনার স্থানে অন্য কোনো মেয়ে হতে পারত, আপনি কেন? এমন একটা প্রশ্ন হয়তো আপনার মাথায় আসছে। তার উত্তর হলো, ভাইয়ের বিড়ালকে যে বাঁচিয়েছে তার সাথে যেন ভাইয়ের বিয়েটা হয়, এই উক্তি। রিপার কপালে আবার চিন্তার ভাঁজ দেখা দিল। শ্যামলের ঠোঁট নাড়া বন্ধ দেখে সে দ্রুত বলে, সব ঠিকঠাক হয়ে গেলে শেষে আবার প্যাচ লাগানো কেন? আপনার ভাইয়ের প্রথম স্ত্রী মানে উনি বিবাহিত ছিলেন? তাহলে ওনার স্ত্রীকে মিস নুহা নিশ্চয় নয়, অন্য কেউ হলে সে কই, তার কি হয়েছে? আর উক্তিটি মানে, এই উক্তিটি কার, কে বলেছে এসব? খোলসা করে বলেন। জি, আমার ভাই বিবাহিত, তবে বিপত্নী। ভাবি মারা গিয়েছেন গত বছরে। শেষের দিকে ভাবি আকস্মিক মৃত্যু সহজ হলো না ভাইয়ের জন্য। মানসিক চাপ নিতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। বারবিড়াল নামে আমার ভাবিকেই ডাকতো, কারণ ভাবি দেখতে হুবহু বারবিড়ালের মতোই ছিল। বিড়ালটাও ভাবি। আর উক্তিটি হলো আমাদের পরিবারে বিখ্যাত, সরি কুখ্যাত পীর সাহেবের, যার জন্য মারা গিয়েছেন আমার পরীর মতো ভাবি। এই পীর হলেন আমাদের পরিবারের ধ্বংস করার নষ্টের মূল, যাকে সাধ্যে থাকলে গলা টিপে মেরে ফেলতে দুরন্ত ভাবতাম না। কথা বলতে বলতে শ্যামলের চোখ মুখ শক্ত হয়ে গেল, কপালের রগ ফুলে ভাসমান হলো। শ্যামল যখন এই পীর সাহেবের কথা মুখে আনে তখন তার চোখ মুখ এমন হয়ে যায় যেন তার জীবনের সবচেয়ে বড় শত্রু হলেন তিনি। রিপা এখনো হতভম্ব হয়ে আছে। সে এখনো পুরোপুরি কিছুই বুঝে ওঠেনি, মাথাটা ঘোলাটে হয়ে লাগছে। এ শ্যামল লোকটা এখনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে কেন? সহজ করে বললেই তো সব বুঝে যায়। বিরক্ত লাগছে শ্যামলের কর্মকাণ্ড।
মানুষ অদ্ভুত, সোজা ভাত খাবে, হাত ঘুরিয়ে উল্টে চলবে। এমনিতে গত কয়েকদিন যাবৎ কি হচ্ছে সে কিছুই ঠিকমতো বুঝতে পারছে না। বিরক্ত ভাব নিয়ে ঝেড়ে ফেললো। কৌতূহল নিয়ে শ্যামলকে প্রশ্ন করলো, এই পীর সাহেব কে? আর উনিই বা কি করেছেন? সবকিছু বিস্তারিত বলুন। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। বোঝাই যাচ্ছে যে এ বিষয়ে কথা বলতে সে অনিচ্ছুক, কিন্তু অনীহা থাকলেও কি হবে, তাকে তো বলতেই হবে। প্রায় দৈনন্দিন জীবনে অনিচ্ছুক জিনিস নিয়ে চর্চা করতে হয়, সেসব হয় বাধ্যতামূলক। শ্যামলের জন্য বাধ্যতামূলক। কিছু সময় চুপ থাকলো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পীর সাহেব এক কলুষিত ব্যক্তির নাম, যার দখলে আমার পরিবার। আমরা হলাম তাদের পুতুল। তিনি যেমন চান তেমন নাচান, আমরাও তালে তালে নাচি। কদিন পর তুমিও নাচবে। রিপা ভুরু কুচকে তাকালো। সেও নাচবে মানে? তার কি আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই? অন্যের কথায় চলবে সে? রিপা, তার নিজের যথেষ্ট বুদ্ধি আছে, সে কখনো অন্যের কথায় ধরে চলবে না। দরকার পড়লে দুনিয়া উল্টে ফেলবে, তাতে কার কি? শ্যামলে গলা নামলো, ধীর আওয়াজে বলল, নাচতে না চাইলেও তিনি নাচাবেন। আমার মা পীরের ভক্ত। ভক্ত নয়, অন্ধভক্ত। অন্ধভক্ত চিনো? যারা সম্পূর্ণ স্বরবর্ণ না জেনে শুধুমাত্র অ জেনে লাফায়, হুদাই চিল্লাফাল্লা করে, তাদেরকে অন্ধভক্ত বলে। ওনার মতো পীর সাহেবের যদি হাঁচি দেন, সেটাও কারণ থাকে। তিনি যদি বলেন যে পানিতে ডুব দিয়ে নিঃশ্বাস আটকে বসে থাকতে হবে, মা সঙ্গে সঙ্গে তা করে ফেলবেন। জানেন, আমার মা এবং ভাবির সমস্ত গয়নাগাটি ওনার দখলে, এমনকি আমার বাড়িটাও। রিপা বিস্মিত চোখে তাকালো। এ যুগে এমনও মানুষ হয়? হয় হয়, না হলে তার শাশুড়ির দেখা কি পেত? কিন্তু মানুষ যে এলেবেলে অন্ধভক্ত হয়? কৌতূহল সুরে প্রশ্ন করে। আপনার মা কি এত অবুঝ? ঘরবাড়ি অন্যের নামে লিখে দিয়েছেন, কিন্তু কেন? নিশ্চয় তাতে কোনো কারণ আছে। রিপার মতো কারো অন্ধবিশ্বাসের পেছনে জোরালো কারণ থাকে। এমনি এমনি কেউ কাউকে এত বিশ্বাস করে না। নিশ্চয় হৃদয় নির্মাণও কিছু করেছে, সেজন্য হয়তো তার মায়ের এত ভরসা। তাবিজ তোমারের তার বিলকুল বিশ্বাস নেই তো এটা স্বাভাবিক। যে কোনো তাবিজ ফাবিজের করে বশ করেনি, বরং তার মায়ের মনে বিশাল জায়গা করে নিয়েছে, যার জন্য এত বিশ্বাস। শ্যামলের মুখে অন্ধকার নেমে এলো। নিশ্চয়ই কোনো দুর্বিশ্ব স্মৃতি মনে পড়েছে। স্মৃতিগুলো হয় বজ্জাত, যখনই কারো চোখে ভাসবে তখনই তার চোখ মুখ অন্ধকার করে তুলবে। কদাচিৎ হাসলো, পরক্ষণে তার জন্য মনকে কাঁদিয়ে তুলল। শ্যামল বিষণ্ণ কণ্ঠে বলল, আমার জন্মের পূর্ব থেকে মায়ের এ ভক্তি। ওনার এই ভক্তি জন্ম নেওয়ার কারণ হলো আমার ভাই। একদা আমার মা বন্ধা ছিল, তার কোনো সন্তান হতো না। এখন শরণাপন্ন হন এই পীর বাবার। ওনার বিধিনিষেধ মেনে চলার পরেই জন্ম হয় আমার ভাইয়ের। এরপর একে একে আসে আমি আর আমার বোন। তখন থেকে ওনার ভক্তি আজ পর্যন্ত বিদ্যমান। বলেন কি, ওনার এত ক্ষমতা? আরে দূর বালের ক্ষমতা। মায়ের তখন ডাক্তারি চিকিৎসাও চলছিল, ডাক্তাররা ওষুধও খেতেন, কিন্তু উনি মানেন পীরের কারণে বাচ্চা হয়েছে। কারণ ওষুধ তো পূর্বে খেয়েছেন, তখন তো সারেনি। আরে ভাই, ওষুধ সাথে সাথে কাজ করে? এসব ওষুধের সময় লাগে। অনেক সময় ওষুধ আছে যেসব ধীরে ধীরে কাজ করে, আবার অনেক সময় ওষুধ দ্রুত। কিন্তু আমার মা কে তা বোঝানো কারো কি সাধ্য পড়ে? শ্যামল চোখ লাল টকটক হয়ে গেছে। শ্যামল যখন রেগে যায় তখন চোখ লাল হয়ে যায়। প্রত্যেক মানুষের রাগ প্রকাশের আলাদা আলাদা ভঙ্গিমা রয়েছে। শ্যামল রাগ প্রকাশের ভঙ্গিমা এমন, সে শান্ত থাকে, চোখ মুখ লাল হয়ে যায়, কখনো ভাঙচুর করে না, অন্যের উপর রাগ দেখায় না, নিজের ভিতরে ভিতরে চেপে যায়। খুব সহজ ভঙ্গিমায় অন্যের সহিত কথা বলবে। রিপা মাথা ঘুরলো। এই প্রসঙ্গ থেকে তার ভেতর নুহার প্রসঙ্গ কথা বলা জরুরি মনে হচ্ছে। যদিও এ বিষয়ে কৌতূহল কম না, তবুও এই বিষয় নিয়ে কথা বলা জরুরি। তাছাড়া শ্যামলের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে যেয়ে যদি দেখা যায় যে শ্যামল উত্তেজিত হয়ে গেছে, তখন না থাকবে বাঁশি আর না বাজবে বাঁশুরি। বোঝাই যাচ্ছে শ্যামল লেগে আছে। থাক, এ নিয়ে পরে জানবে। রিপা উড়ো স্বভাব, সে একটা বিষয় নিয়ে স্থির থাকতে পারে না। এই যেমন ভাত খাওয়ার সময় যদি মিষ্টি হয়, তখন সে ভাত রেখে মিষ্টি খেতে যাবে। এখন পীরের কথা বাদ দিয়ে নুহার কথা শুনবে। শ্যামল না বলতে চাইলেও জোর করে শুনবে। এমন বিচিত্র স্বভাব যে বাচ্চাকাল থেকে পেয়েছে। শ্যামলের মুখোমুখি হয়ে ভুরু নাচিয়ে বলল, আপনি আগে বলুন নুহাকে। তার বিষয়ে কোনো ক্লারিফিকেশন পায়নি। শ্যামল স্বাভাবিক হলো, রাগ সহজে নিয়ন্ত্রণ করতে পারে সে। হুটহাট করে রেগে যায় ঠিকই, কিন্তু হুটহাট করে শান্ত হয়ে যায়। গণনা করলে দেখা যাবে এমন লোকের সংখ্যা বেশি। খুব কম লোকে হয় যাদের রাগ দীর্ঘস্থায়ী। শ্যামল তাদের কাতারে পড়ে না, সে অন্যদের মতো। রিপার কৌতূহল আরো সন্দেহ দেখে তার চোখে মুখে পরিবর্তন এলো, বরং না দেখলে পরিবর্তন আসতো। নারীজাত নিজের স্বামীর সাথে পরনারীর সহিত হালকা দেখা পেলে তা নিয়ে কোনো না কথা বলতে ছাড়ে না। সেখানে তার নুহার সাথে আপত্তিকর অবস্থায় রেখেছে, কাজে এ বিষয় নিয়ে প্রশ্ন করাটা আশা করা বোকামি।
শ্যামল গলা খাকিয়ে নিয়ে পরিষ্কার করে বলল নিচু কণ্ঠে, নুহা সম্পর্কে আমার কাজিন, আপন নয়, দূর সম্পর্কের, পেশায় একজন নার্স। মূলত আমার ভাইয়ের খেয়াল রাখার জন্য তাকে বাসায় আনা হয়েছে। আচ্ছা, তাহলে আপনার কথার অর্থ হলো সেদিন ওসব আমাকে দেখানোর জন্য নাটক ছিল? আপনার কি মনে হয় সে অবস্থা খুব বেশি হয়ে গিয়েছিল? এতটা খারাপ অবস্থা তৈরি করার কথা ছিল না। আমি কিছু বলার পূর্বে আপনি চলে এসেছিলেন, তাই আমি অভিনয় চালাতে বাধ্য হয়েছিলাম। আমার মোটেও তেমন মনে হচ্ছে না। কোনো মেয়ে কখনোই কারো বিহীন নিজের ইজ্জত নিয়ে এতটা কাহিনী করে না। জোরালো কোনো কারণ থাকে। তাছাড়া তার চোখে এবং কণ্ঠে আমি স্পষ্ট জোর দেখেছি। এত তুচ্ছ সম্পর্ক কেউ এমন করে না। শ্যামল কয়েক সেকেন্ড মৌনতা পালন করে, তারপর খুব ধীর স্বরে বলে, তার আরও একটা পরিচয় আছে। সেটা কি? সে আমার হবু বউ। আমার বিয়ে ঠিক হয়েছে তার সাথে, যেখানে আমার ইচ্ছা বিন্দু পরিমাণ নেই। মাকে কি জাদু করেছে কে জানে। তিনি মোমের মতো গলে প্রস্তাব দিয়ে বসলেন। আমি সাথে সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু ওনারা সেটা গ্রাহ্য করেনি, তাই আমি ওনাদের গ্রাহ্য করিনি। ওনাদের চাল ওনাদের উপর দিয়ে গেলাম। বিয়ে করে নিয়ে এলাম আপনাকে। উনি আমাকে না জিজ্ঞাসা করে যেমন বিয়ে ঠিক করেছেন, ঠিক তেমনই আমি বিয়ে করে নিলাম। রিপা চুপচাপ রইল। কি বলা উচিত বুঝতে পারছে না। শ্যামলের যুক্তি তার মোটেও পছন্দ হলো না। সম্পর্কটা ঘুরে ফিরে প্রতারণা হয়ে যাচ্ছে। এই কেমন বন্ধন? স্বাভাবিক কোনো রকম সম্পর্ক নেই। রিপা ঠোঁট নাড়ল। আপনি জেদের বসে আমাকে বিয়ে করছেন? এই সম্পর্কটা কি শুধু একটা জেদ? আপনার পরিবার জেনে যাওয়ার পর যদি না মানে, তাহলে কে ভেঙে যাবে সম্পর্কের বন্ধন? ছেড়ে দেবেন আমাকে? শ্যামল চুপ করে একদৃষ্টে রিপার দিকে তাকিয়ে রইল। সে তো একথা ভাবেনি। নির্মলা বেগম যদি না মানে তখন কি করবে? ভাবা উচিত ছিল। এত বড় বিষয় কিভাবে ভাবলো? এর জন্য নিশ্চয় তার বড় ধরনের শাস্তি পাওয়া উচিত। শাস্তিটা কঠিন হলেও ঠিক হবে। তখন দ্বিতীয়বার কিছু করার পূর্বে মনে পড়বে। পরক্ষণে চিন্তা করলো, মা না মানলে কি হবে? সে মানিয়ে নিবে। মানতে না চাইলে জোর করে মানাবে। দরকার পড়লে দুনিয়া উল্টে ফেলবে। হুম রিপার মতো মিষ্টি মেয়েকে মানবে না কেন? ভাইয়ের জন্য যদি মেনে থাকে, নিশ্চয় তার জন্য মানবে। সে পছন্দ করে এত সহজে হেরে যাবে না। রিপা ঝুঁকে তাকালো শ্যামলের দিকে, কৌতূহলে বলল, কি বিড়বিড় করছেন? উত্তর দেন। আপনি কি জেদের কারণে বিয়ে করেছেন? শ্যামলের কঠিন গলার জবাব দিলেন, না। রিপা চেয়ে রইল শ্যামলের লজ্জিত মুখে। আপনাকে আমার ভালো লাগে। আপনি যখন হাসেন আরো ভালো লাগে। ওই যেদিন গোলাপি রঙের গোল ফ্রকের সাথে সাদা ওড়না পরে হাসতে হাসতে সিঁড়ির লিফটে নামছিলেন, তখন খুব মিষ্টি লাগছিল আপনাকে। কথা বলতেই জিভ কাটলো। শিট, এটা কি করলো? লজ্জার ভাব নিয়ে কথা বলছে। সে কি মেয়েরা এমন ইনিয়ে বিনিয়ে মুখ লাল করে কথা বলে? সে তো পুরুষ। তার উচিত ছিল গম্ভীর গলায় মোটা মোটা স্বরে কথা বলা। এত বড় ভুল সে কিভাবে করলো? হয়েছে তা কি? আজ ভুলের উপর ভুল করেই যাচ্ছে। মুহূর্তে মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে নিল। তার এভাবে কথা বলা একদম উচিত হয়নি। এই ঘোর অন্যায়। রিপার দিকে তাকাচ্ছে না। তাকালেই দেখবে মেয়েটা তার উপর উপহাস করছে। কি দরকার যেচে যেচে লজ্জা পাওয়ার? সে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইল। রিপা কোনো রিয়াক্ট করলো না। তার মুখশ্রী দেখে বোঝাবার জন্যে সে কি ভাবছে। শ্যামলের কথাকে গুরুত্ব না দিলে প্রশ্ন করলো, আপনার লক্ষ্য কি? শ্যামল ভুরু কোসলালো। সে বুঝতে পারছে না রিপা কি বলছে। তার আবার কিসের লক্ষ্য? মেয়েটা বোধহয় আধা পাগল টাগল হয়ে গেছে, তাই হাবিজাবি বলছে। সে জোর গলায় বলল, আমার কোনো লক্ষ্য ফক্ষ্য নেই। আপনাকে সত্যি বলছি, ভালো লাগে সেটাই বলছি। আরে দূর, আমি বলতে চাইছি কোন উদ্দেশ্যে আমাকে বলছেন, অর্থাৎ আমাকে দিয়ে কি করাতে চান? শ্যামল কথাটির অর্থ ধরে ফেলতে অপ্পটে জবাব দিল, আপনার আমাকে সাহায্য করতে হবে। আমি প্রমাণ ছাড়া পীরের কিছুই করতে পারবো না। কেমন সাহায্য? শ্যামল সিরিয়াস ভঙ্গিতে হাত নাড়িয়ে বলতে শুরু করলো, প্রথমত খুব সাবধান হতে হবে, না হলে গতবারের মতো মা আমাকে অবিশ্বাস করে অন্য কোথাও শিফট করবে। ও, আপনি তো জানেন না। আমি শর্টকাট বলছি। গতবার ভাবির মরার পরে আমি অনেক ঝামেলা করেছিলাম। পুলিশ নিয়ে এসেছিল। তখন ওনারা কোনো প্রমাণ না পেয়ে উল্টো আমার থেকে জরিমানা নিয়েছিল। মা রাগ করে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল। কয়েক মাস আমি ব্যাচেলার হোস্টেলে ছিলাম। শেষে পীর ভক্ত হওয়া নাটক করে মায়ের বিশ্বাস অর্জন করেছি এবং মায়ের বাধ্য সন্তানের মতো আচরণ করেছি। রিপা ঠোঁট বেঁকে বলল, ওরে বাবারে, এ তো ক্লাইম্যাক্স। আরো কত কি যে দেখছি।
আচ্ছা বাদ দিন, শুনেন, আমার কাছে খুবই দুর্দান্ত প্ল্যান আছে। প্ল্যান হলো, রিপা মনোযোগ দিয়ে সব শুনছে, শ্যামলের প্রতি কথায় সায় দিচ্ছে, যেন সে খুব বুঝেছে। শ্যামল তালে তালে তাকে বোঝাতে লাগলো। রিপা শেষ প্রহর চলছে, চারপাশে থমথমে নীরবতা, কোথাও কোনো সাড়া নেই, সবাই বেঘরে ঘুমাচ্ছে। শুধু ঘুম নেই দুজোড়া চোখে, একে অপরের সাথে বিস্তৃত আলোচনা নিয়ে বসছে, যেন আজ রাতে সবকিছু জেনে যাবে। কথাবার্তা শেষ হওয়ার বেশ কিছু সময় পর হঠাৎ রিপার মনে পড়ল, সে ইমনের থেকে শুনছে নুহা প্রতি রাতে শ্যামলের ঘরে যায়। মনটা ভীষণ তেতে উঠল। রাগীভাবে শ্যামলকে বাহুতে খোঁচা দিল। শ্যামল তাকাতে রাগান্বিত কণ্ঠে বলল, ওই নার্স প্রতি রাতে আপনার ঘরে যেত কেন? অস্বীকার করার ভুলেও চেষ্টা করবে না। মেয়েরা বড়ই উদ্ভুত, কারণবিহীন হুটহাট করে তাদের মুড বদলে যায়। এদের বোঝা শুধু কঠিন নয়, অসম্ভব বটে। কথাটা বলে চোখ মেলে তাকালো শ্যামল। অস্বীকার করতেই নিচ্ছিল, কিন্তু রিপার শাসনের রূপ দেখে থেমে বসলো। শ্যামল দুষ্টু হেসে বলল, কেন আবার বুঝে নাও? কথাটা শেষ পলকে ফেলবো সময় পেল না শ্যামল। রিপা ঝট করে ওকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। গলায় এক হাত দিয়ে চেপে ধরে বলল, ঢং করছে ঢং। মজার ছলে বলল, আমার কেন মনে হচ্ছে এমন কিছু হয়েছে? শ্যামল হাত সরিয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে থেমে থেমে বলল, আরে ও আসতো আর আমি কি যেতাম? আমি তো বারণ করতাম, কিন্তু সে আমাকে ইমপ্রেস করতে আসতো। তো আপনি নাচতে নাচতে গলায় ঝুলে যেতেন? না না, বকাঝকা করে বের করে দিতাম। এরপরও বেহার মতো প্রতিদিন আসতো। কসম, আমাদের ভেতরে তেমন কোনো রিলেশন নেই, বিলিভ মি। আমার দাদি বলে পুরুষ আর বিড়াল এই দুই জিনিসকে বিশ্বাস না করতে, কারণ এরা যেখানে সেখানে মুখ দেয়। রিপার ভুরু নাচানোর কথায় বেকায়দায় পড়ে গেল শ্যামল। এখন কিভাবে বিশ্বাস করাবে যে সত্যি নুহার সাথে কিছু করেনি? মনে মনে আল্লাহকে ডাকলো তাকে সাহায্য করতে। এজন্য চালাক বউ বিয়ে করতে নেই। বউ হবে সিধে সাদা গাধার মতো, তাকে যেভাবে বলবে সেভাবে চলতে হবে, তাহলে সংসারে অশান্তি, জ্বালা যন্ত্রণা এসব দেখা দিবে না। শ্যামল বড্ড ভুল করেছে। তার উচিত ছিল সাদা সুন্দর গোলগাল এবং কাণ্ডজ্ঞানহীন মেয়েকে বিয়ে করা, তাহলে তার সংসার স্বর্গ হতো। শ্যামল নিষ্পাপ বাচ্চাদের মতো মুখ বানিয়ে রূপার পানে চেয়ে রইল। রিপা তার কাছ থেকে সরতে সরতে বলল, সময় শেষ হয়নি, এখনো অনেক সময় রয়েছে। কখনো যদি কানে আসে আপনার মধ্যে কিছু ছিল, মনে রাখবেন সেদিন আপনার জীবনের শেষ দিন করে ছাড়বো। সাবধান করে দিলাম, ভালো হয়ে যান। শ্যামল ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তার মনে হচ্ছে এতক্ষণে তার মাথার উপর বস্তা না বস্তা পুরো গোডাউন ছিল। স্বস্তির নিঃশ্বাস পেলে সোজা হয়ে বসলো। আপাতত সবকিছু ঠিকঠাক। নিজেকে ধাতস্থ করে শাসালো, নুহা থেকে দূরে থাকতে হবে। শুধু দূরে নয়, মহা দূরে, না হলে কোনো না কোনো কেলেঙ্কারি ঘটবে কে জানে। মেয়েরা হলো আইটেম বম, এরা তুচ্ছ কারণে ফেটে যায়। পুরুষদের খুবই সাবধান থাকতে হয়, নাহলে পলকে ছাড়খড় হয়ে যাবে। ভেবে লম্বা নিঃশ্বাস ফেলে শ্যামল। চৈত্র মাসে চারপাশে রোদের উত্তাপে গরম হয়েছে। ঘর থেকে পা ফেলতে মনে হচ্ছে চামড়া জ্বলে যাবে। এই অতিরিক্ত গরমের কারণ কি? চারিদিকে গাছপালা কেটে ফেলায় এত গরম পড়েছে, নাকি জ্বালানি হতে নির্গত কার্বন মনোক্সাইডের প্রভাব? শ্যামল ভুরু কুঁচকে ভাবছে। তার ভাবনা চিন্তা পরিসর বিস্তৃত। তার সব কিছু যুক্তি লাগে, যুক্তি না থাকলে সেও সেই জিনিস নিয়ে ভাববে না। কাঠফাটা গরমের মধ্যে মাজারের বাইরে বসে থাকতে বড্ড বিরক্ত লাগছে শ্যামলকে। সকাল না হতেই নির্মলা বেগম তাদের সবাইকে নিয়ে পীরের দরবারে হাজির। উদ্দেশ্য হলো পীরে রিপার জন্য পীরের আশীর্বাদ। এই পীর সাহেব আগে কিছুই ছিল না, অথচ এখন কত কিছু। তার সেবায় 5-6 জন নিয়োজিত। তার উপর সে এক বিশাল মাজার বানিয়েছে। রাস্তা দিয়ে পথচারী যায়, সে এসে কিছুক্ষণ কান্নাকাটি করে কতগুলো চকচকে নোট দানবস্কে ঢুকিয়ে যায়। সে আমার ভীষণ চিন্তিত। এ লোকের তো বিরাট ধান্দা রয়েছে। খুব জোরালো প্রমাণ না পেলে এসব অন্ধভক্তদের তাড়ানো তার জন্য কঠিন হয়ে পড়বে। রিপা ইমনের দ্বিতীয় স্ত্রী সেজে পীরের এক কক্ষে বসে আছে। নিখুঁতভাবে সে অভিনয় করে যাচ্ছে। পীরের কক্ষের দরজা লাগানো। নির্মলা বেগম সহ বাকিরা বাইরে দাঁড়িয়ে। পীর সাহেব এখন ধ্যান করেছেন। উনি ইমনের প্রথম স্ত্রীকে আহ্বান করেছেন, কিছুক্ষণের মধ্যে আসবে। হঠাৎ করে রুমের বাতি নিভে গেল। এক দমকা বাতাস এসে গা ছুঁয়ে গেল। রিপার শরীর চমচম করে উঠল। পীর হুঙ্কার দিয়ে ইমনের প্রথম স্ত্রীর রূপ ধারণ করে নিলেন। তিনি মোটামোটা সরে বললেন, কেমন আছো রিপা? রিপা বলল, ভালো আছি। পীর নাটকীয় ভঙ্গিমায় রিপার সাথে কথা বলতে লাগলো। রিপা দক্ষতার সহিত অভিনয় চালিয়ে যাচ্ছে। সে ভীষণ ভয় পাচ্ছে এমন ভান ধরল।
5 মিনিট না যেতে পীর সাহেব আবারও শরীর ঝাঁকিয়ে নিজের অস্তিত্বে ফিরে এলো। বাইরে থেকে এক রক্ষী দরজা খুলে দিতে হুড়মুড় করে রিপার পরিবার ঢুকে গেল। তারা তাকে একে একে প্রশ্ন করলো, সে প্রশ্ন করতে লাগলো। রিপা উচ্ছ্বাসের সহিত বলল, মা মা আমি আপুর সাথে কথা বলেছি। নির্মলা বেগম পীরের দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়ে বললেন, এসব ওনারই কাণ্ড। আমি তোকে সকালে বলেছিলাম না ওনার কত ক্ষমতা, এবার নিজের চোখে দেখলি তো। হ্যাঁ মা, নির্মলা বেগম ফিসফিস করে বলল, এবার হাতেই ওই বালাজোড়া খুলে দে, সাহেব খুবই খুশি হবে। উনি না করবেন না, তুই জোর করে দিস। পীরের কানে স্পষ্ট কথাটা ঢুকছে। রিপা এক পলক তার দিকে তাকালো। কিন্তু মা, আপু তো বলেছে আমার শরীরে সবসময় এসব অলংকার রাখতে, তিনি এগুলোতে ফু দিয়েছেন। এখন নাকি কেউ আমার ক্ষতি করতে পারবে না, আমি কি করে দিব? সত্যি বলছিস? না না বাপু, তাহলে দরকার নেই। হ্যাঁ সত্যি, সাথে এটাও বলেছে ওনার অলংকারগুলি যেন সাহেব বাবার থেকে নিয়ে যাই, ওগুলো নাকি তিনি আমার জন্য রেখেছেন। আমি কতবার নানা বলেছিলাম, কিন্তু উনি কঠিন আদেশের সুরে বলেছেন, আমি যদি এসব না নিই তাহলে নাকি কখনো ইমন সুস্থ হবে না, ওরা নাকি ওনার পিছন ছাড়বে না। এখন আপনি বলেন আমি কি করব? সাহেব বাবা বিস্ফোরিত চোখে তাকালেন। তার মুখশ্রী দেখলে যে কেউ বলবে সে তার জীবনে এ প্রথম এতটা আশ্চর্য, এবং এমন আশ্চর্য যে কোনোদিন হবে না। সে তৎক্ষণাৎ ঘাড় হেরিয়ে বলল, মিথ্যে বলছে এই মেয়ে, আমি এসব কিছুই বলিনি। কথাটা বলে জিভ কাটলো, মুখ ফসকে কি বললে ফেললো। তারা তাকাতে এসে কথাটা ঘুরিয়ে ফেললো। আমার অর্থ হলো, প্রীতি এসব কথা কেন বলবে? এতদিনে তো কখনো বলেনি। রিপা বলল, এতদিন বলেনি, আজ বলেছে। আপনি না দিলে আমার কি, ইমন সুস্থ হবে না, এতটুকুই তো। আচ্ছা এটা বলেন তো, আপনি কিভাবে জানলেন মিথ্যা? তখন তো আপনার মধ্যে আপু ছিল, তাহলে উনি কি বলছেন সেসব তো আমার জানার কথা, তাই না? এই থতমত খেয়ে গেল, কথা বলার মতো কিছু খুঁজে পেলেন না। নির্মলা বেগম খুশি মুখে বলল, বলছে পীর সাহেব, বউটা ছিল এমন উদার, আপনি দিয়ে দেন। ওসব সে পরে দিয়েছে, এগুলো পড়লে আমার ছেলের মঙ্গল হবে, সে দ্রুত সুস্থ হবে। সাহেব বাবা ক্ষুদ্র দৃষ্টিতে তাকালো রিপার দিকে। তার দৃষ্টি দেখে রিপার মনে হলো লোকটা তাকে একা পেলে না চিবিয়ে গিলে খাবে। রিপাকে না দেখার মতো নির্মলা বেগমের সাথে বানিয়ে বানিয়ে এটা সেটা বলতে লাগলো। পীর যা বলেছিল তার একটা শব্দ বলল না। তা দেখে পীর আরো ক্ষুব্ধ। খুব কষ্টের সহিত তিনি রিপার হাতে জিনিসগুলো এগিয়ে দিলেন। রিপা নিতে যে দেখলো তিনি শক্ত করে ধরে রেখেছেন। রিপা জোর করে টেনে নিল। পীর সাহেব কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো, সাথে সাথে রিপা চোখ টিপে তার দিকে হাসি ছুড়ে দিল। গল্পটা চলবে, সম্পর্কের বন্ধন পর্ব 3 আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সকল পর্ব পাওয়ার জন্য প্লেলিস্টে আপনারা যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।